এভাবেই চোখের জল আর বুক ভাঙ্গা দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে একটা একটা করে দিন কেটে বছর পার হতে লাগলো। শায়লা রাজপুত্রের বয়স যত বাড়ছিল আমাদের উপর অত্যাচারের ধরনও তত বদলাচ্ছিল। রাইসা বড় হতে লাগলো এক অদ্ভুত দম বন্ধ করা পরিবেশে, যেখানে প্রতিটা পদক্ষেপ তাকে শুনতে হতো সেই বাড়ির বোঝা, সে একটা অলক্ষী। কিন্তু স্রষ্টার কি অপরূপ সৃষ্টি! শত অবহেলা, পুষ্টিহীন খাবার আর অযত্নের মধ্যেও আমার রাইসা যেন এক ফালি চাঁদের মতো বড় হতে লাগলো। বড় হওয়ার সাথে সাথে তার গায়ের রং, ডাগর ডাগর চোখ আর শান্ত স্বভাবের সৌন্দর্য যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। রূপের অহংকারে অন্ধ শায়লা রাইসার এই উপচে পড়া রূপ দেখে মনে মনে হিংসায় জ্বলে উঠত। রাইসা পড়াশোনায় খুব ভালো ছিল, শত কষ্টের মাঝেও যখন এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, আমি ভেবেছিলাম পারভেজ হয়তো এবার একটু খুশি হবে। কিন্তু আমার সেই আশায় ঘুরে বালি। রেজাল্টের খাতাটা নিয়ে যখন পারভেজের সামনে গিয়ে দাঁড়ালাম, সে খাতাটার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে বলল, মেট্রিক তো পাশ করেছে, ব্যাস আর পড়ার দরকার নেই। ঘরে একটা জোয়ান মেয়ে বসিয়ে রেখে কলেজে পড়ানোর বিলাসিতা দেখানোর মতো টাকা আমার নেই। আমার ছেলের পড়াশোনার অনেক খরচ। শায়লা পাশ থেকে ফোরন কেটে বলল, ঠিকই তো, পরের ঘরে চলে যাবে মেয়ে মানুষ, তার আবার এত পড়াশোনার কি দরকার? এখন ঘরের কাজকর্ম শিখুক। রাইসা আড়ালে দাঁড়িয়ে বাবার এই কথাগুলো শুনছিল। তার এতদিনের স্বপ্ন, কলেজে পড়ার আকুতি সব এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সে নিজের ঘরে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদছিল, আর আমি দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে কোপাচ্ছিলাম। গরিব ঘরের মেয়ে বলে নিজের বাপের বাড়ি গিয়েও যে মেয়েটাকে পড়াবো সেই উপায় আমার ছিল না। শেষমেশ রাইসার পড়াশোনার চিরকালের মতো বন্ধ হয়ে গেল। সে সারাদিন ঘরের কোণে পড়ে থাকতো আর শায়লার হুকুমের দাসীর মতো কাজ করত। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারে কে। রাইসার বয়স যখন 18 সুই সুই, তখন একদিন আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। শায়লা প্রথমে আমাদের যেতে দিতে চায়নি, কিন্তু প্রতিবেশীদের জোরাজুরিতে পারভেজ নিজেই বলল আমাদের যেতে। অনেক বছর পর রাইসা সেদিন একটা সাধারণ সুতি শাড়ি পরে চুলগুলো টেনে খোপা করে আমার সাথে দাওয়াত খেতে গিয়েছিল। কোনো সাজুগুজু ছিল না তার, তাও সেই অসাধারণ রূপে তাকে এত অপূর্ব লাগছিল যে অনুষ্ঠান বাড়ির সবার চোখ যেন তার উপরে আটকে ছিল। সেই বিয়েতে এসেছিল সিঙ্গাপুর প্রবাসী এক সম্ভ্রান্ত পরিবারের লোকজন। ছেলেটির নাম আবির। সে তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুরে স্থায়ীভাবে থাকে। দেখতে যেমন সুপুরুষ, তেমনি মার্জিত তার ব্যবহার। অনুষ্ঠানে আরিয়ানের মা রাইসাকে এক নজর দেখেই যেন মুগ্ধ হয়ে গেলেন। রাইসার সেই শান্ত মায়াবী চোখ আর ভদ্রতা তাদের মন ছুঁয়ে গেল। আরিয়ান ও রাইসাকে দূর থেকে দেখে মনে মনে ভীষণ পছন্দ করে ফেলেছিল। সবচেয়ে বড় চমকটা এলো এর পরের দিন। কোনো ঘটক ছাড়াই আরিয়ানের মা বাবা সরাসরি আমার ঘরে এসে হাজির হলেন। পারভেজ তখন বাজারে ছিল। তারা শায়লার ড্রয়িং রুমে না বসে খোঁজ নিয়ে সরাসরি আমার ছোট্ট অন্ধকার ঘরটাতে এসে বসলেন। আরিয়ানের মা আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, বোন, আপনার মেয়ে রাইসাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা আমাদের একমাত্র ছেলের বউ করে ওকে সিঙ্গাপুর নিতে চাই। আমরা শুনেছি ওর জীবন অনেক ঝড় গেছে, কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমাদের ঘরে গেলে ও আর কোনোদিন অবহেলা পাবে না। আমরা ওকে আমাদের নিজের মেয়ের মতো করে আগলে রাখবো, অনেক যত্নে রাখবো। একজন মায়ের কাছে এর চেয়ে মধুর কথা আর কি হতে পারে? এত বছর পর আমার বুকটা যেন শান্তিতে ভরে উঠলো, চোখে আনন্দের জল চলে এলো। বিকেলে পারভেজ ঘরে ফেরার পর আমি যখন অনেক সাহস আর জড়তা কাটিয়ে আরিয়ানের পরিবারের এই বিয়ের প্রস্তাবের কথা তাকে জানালাম, পারভেজ প্রথমে একটু অবাক হলো। সিঙ্গাপুর প্রবাসী পাত্র শুনে তার লুবি মনটাও যেন একটু নড়ে চড়ে বসলো। শায়লা পাশ থেকে হিংসায় মুখ কালো করে বসেছিল, কিন্তু পাত্রপক্ষের অবস্থা এতটাই ভালো যে পারভেজ সরাসরি না করতে পারলো না। সে কিছুক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্ঠুর আর ঠান্ডা গলায় বলল, বিয়ের প্রস্তাব ভালো, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এই মেয়ের পেছনে কোনো টাকা খরচ করতে পারবো না, কোনো ধুমধাম, কোনো আয়োজন আমি করতে পারবো না। ছেলে পক্ষ যেভাবে পারে সে যেন সেভাবে মেয়ে নিয়ে যায়। আমার সব টাকা আমার ছেলের ভবিষ্যতের জন্য। নিজের মেয়ের বিয়ের কথা শুনে একজন বাবা এতটা কঞ্জুস হতে পারে তা ভেবে আমার গা শিউরে উঠলো। কিন্তু ততক্ষণে আমার মনে এক নতুন আশার আলো জেগেছে। পারভেজের এই নিষ্ঠুর প্রত্যাখ্যানে সেদিন আমার আনন্দের কাছে হেরে গিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, পারভেজ তুমি যত পারো অবহেলা করো, আমার আল্লাহ আমার রাইসার জন্য রাজপুত্রের মতো ঘর পাঠিয়েছেন। এই নরক থেকে আমার মেয়ে এবার মুক্তি পাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।